You can't do something, not even me. You got a dream, you gotta protect it. When people can't do something themselves, they are gonna tell you that you can't do it. অর্থাৎ উইল স্মিথ তার ছেলেকে বলছে কখনোই কাউকে বলতে দিও না যে তুমি একটা কাজ করতে পারবা, ইভেন আমাকেও বলতে দিও না। তোমার একটা স্বপ্ন আছে, যখন কেউ তোমার স্বপ্নের সাথে ফ্যামিলিয়ার না, সে কখনো সেই স্বপ্নটা দেখেনি বা সেই স্বপ্নের সাথে পরিচিত না, তখন সে খুব খুশি মনে বলে যে তুমি সেটা করতে পারবে না। এটা কখনোই কাউকে বলতে দিও না, আমাকেও বলতে দিও না। আচ্ছা, নেক্সট। এখন আমি যেহেতু আজকের সেমিনারটা চাকরির সেমিনার, তো চাকরি নিয়ে আমি পার্সোনালি কিভাবে, আমি চাকরিটা কিভাবে করছি এটা একটু শেয়ার করব। আমার প্রিয় একজন কবি আছেন জীবনানন্দ দাশ। তো জীবনানন্দের একটা কবিতা আছে, সেই কবিতার একটা কথা আছে, সেটা হচ্ছে যুগে যুগে মানুষের অধ্যবসায় অপরের সুযোগের মতো মনে হয়, মানুষের হাতে তবু মানুষ হতেছে নাজেহাল, পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি। এটা আমি খুব বিশ্বাস করি, পৃথিবীতে ভালো চাকরি বলে কিছু নাই। হ্যাঁ, আমি পার্সোনালি বিলিভ করি সবচেয়ে ভালো হচ্ছে যদি চাকরি বাকরি না করে থাকা যায়, সবচেয়ে ভালো। আর চাকরি বাকরি মানে ভালো চাকরি, এর চাইতে ভালো কোনো অক্সিমোরন আমি শুনি নাই। অক্সিমোরন মানে কি, দুটো কথা যখন পরস্পর বিরোধী হয়, ভালো চাকরি বলে কোনো কিছু নাই আমার কাছে মনে হয়। আর আমি যেহেতু আমি যেহেতু চাকরিতে ঢুকে গেছি আর কি, তো এখন আমি চাকরিটা করি যেভাবে করে, এই কথাটা মনে রেখে আমার এক এডিশনাল কমিশনার স্যার এই কথাটা প্রায় সময় বলেন, nobody will ever remember you after your retirement। অর্থাৎ আপনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে কেউ কখনোই আপনার কোনো কথা মনে রাখবে না। ওই জন্য চাকরিটা করতে হবে এমনভাবে, ধরেন আপনার কোনো একটা কথায় কেউ কষ্ট পেল, আপনার ফ্যামিলি বঞ্চিত হলো, আপনার পার্সোনাল লাইফটা হেল হয়ে গেল, এই ধরনের করে চাকরি করার কোনো দরকার নেই, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, নেক্সট স্লাইড। এখন আমি আমার লাইফ থেকে নেওয়া কিছু কথা শেয়ার করবো। এই স্লাইডটাকে দেখা যায় পেছন থেকে? দেখা যায়? আচ্ছা, আমার কথাগুলো কি শোনা যায়? আচ্ছা, আমি বলি আজকের এই যে স্লাইডটা, এটা আমি ফেসবুকে শেয়ার করে দেবো, আপনারা ফেসবুক থেকে সংগ্রহ করে নিন, কিছু লিখতে হবে না, শুধু শুনলেই হবে, আমি ফেসবুকে দিয়ে দিব এই স্লাইডটা। আচ্ছা, যেই দিনটাকে আপনি চাইছেন কেউ মনে না রাখো, সেই দিনটাই আপনার জীবনের সেরা দিন হতে পারে। আমি আমার একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। আমাদের বিসিএস পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছিল 2011 সালের নভেম্বরের 2 তারিখ। তো আপনারা যারা বিসিএস দিয়েছেন তারা জানেন, বা যারা দিচ্ছেন বা খবর টবর নিচ্ছেন তারা জানেন, বিসিএস পরীক্ষার রেজাল্টটা আসলে অনেকদিন ওয়েট করতে হয়। লেংথি প্রসেস, তো আজকে রেজাল্ট দিবে, কালকে রেজাল্ট দিবে, পরশু রেজাল্ট দিবে, এই ধরনের ওয়েট করতে হয়। তা আমরাও ওয়েট করেছিলাম। তো স্বাভাবিকভাবে যেহেতু আমার কোনো চাকরি বাকরি ছিল না, আমি কখনো চাকরি বাকরি করতামও না, তখন খুব টেনশন ছিল। বিসিএস নিয়ে একটা ড্রিম ছিল, তো টেনশন ছিল যে কখন রেজাল্ট দেবে, খুব টেনশন হতো। আমি করেছিলাম কি, ওই নভেম্বরের 2 তারিখ হচ্ছে আমার জন্মদিন। তো আমি নভেম্বরের 1 তারিখ রাত 11:30টার দিকে আমার বার্থডে অ্যাকাউন্টটা, আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে দিলাম। যাতে, কেন ডিএক্টিভেট করলাম, যাতে কেউ না জানে যে ওই দিন আমার জন্মদিন, এবং কেউ যেন আমাকে বার্থডেতে উইশ না করে, কারণ টেনশনে থাকলে আসলে উইশ পেতে ভালো লাগে না। তো পরের দিন শুনছিলাম বিসিএস এর রেজাল্ট দিবে, এবং প্রতিদিনে দেয় আর কি, এটা শোনা কোনো বিষয় না। তো আমরা ওয়েট করছিলাম সবাই। তখন খুব টেনশন হচ্ছিল, সকাল থেকে কেউ খুব একটা উইশ করে নাই, কারণ আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করা। তখন আমি বিকালের দিকে টেনশন কাটানোর জন্য, তখন খুব জোরভাবে শোনা যাচ্ছিল যে বিসিএস এর রেজাল্ট আজকে দিবে, ফাইনাল রেজাল্ট। তা আমি টেনশন কাটানোর জন্য মুভি দেখা শুরু করলাম আর কি, গডফাদার 2, এটা দেখছিলাম। তো তখন বিকালবেলা একটা ফোন আসলো যে রেজাল্ট দিচ্ছে এবং তুমি ফার্স্ট হয়েছো কাস্টমসে। তখন জানতাম না আমি সব ক্যাটারে ফার্স্ট বা এরকম কিছু। আমি বিশ্বাস হচ্ছিল না, আমার কাছে সত্যি বিশ্বাস হচ্ছিল না। পরে আমি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে দেখি আমি ফার্স্ট হয়েছি। একটু খেয়াল করে দেখেন, আপনি যে দিনটাকে চাচ্ছেন কেউ মনে না রাখুক, সেই দিনটা আপনার লাইফের সেরা দিন হতে পারে। তো এটা আমি সবচেয়ে বড় প্রমাণ। এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো ছোটবেলা থেকে অনেক বার্থডে গিফট পেয়েছে, এই লাইফে প্রথম বোধে আল্লাহ নিজের হাতে একটা বার্থডে গিফট দিল। আমার কাছে মনে হচ্ছিল ওই দিন যেন আমার আরেকবার জন্মগ্রহণ করেছে। আমি মানে 1984-এর 2 নভেম্বরে একবার জন্ম নিয়েছিলাম, আরেকবার জন্ম নিয়েছিলাম 2011 সালে, এটা আমার মনে হচ্ছিল সেদিন। আচ্ছা, শুধু একটা সেকেন্ড, একটা সুখবর আপনার জীবনের মোড় বদলে দিতে পারে। অদ্ভুত একটা মুহূর্ত আগে সব কষ্টকে ভুলিয়ে দিতে পারে। আমি যেটা বিশ্বাস করি, আমি আমার কষ্টের কথাগুলোতে পরে আসছি।
এবং আমি আমার পার্সোনাল লাইফ থেকে যেটা বিলিভ করি সেটা হচ্ছে আল্লাহ তাআলা কখনোই কাউকে চিরকাল অসম্মানিত করে রাখেন না। আপনাকে ওয়েট করতে হবে সে সম্মানিত হওয়ার দিনটার জন্য, বিনয়ের সাথে, আবেগ দিয়ে। শুধু একটা ভুল আপনাকে প্রচন্ড ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারে। ওই ধরনের একটা ভুল করতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। এটার মানে হচ্ছে আমরা লাইফে অনেক ভুল করি না, এবং আমার কাছে মনে হয় মিস্টেকস আর ভেরি গুড। ভুল করা খুব ভালো। একটু সরি। তো আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে লাইফে একটা যদি ঠিক মতো ভুল করা যায়, ভালো একটা ভুল করা যায়, তাহলে সেই ভুলটা আপনার টোটাল লাইফটাকে শেপ করে দিতে পারে। তো ভুল তো সবাই করে কম বেশি, আগে বা পরে। ওই জন্য ভুল করলে প্রথম জীবনে করাটা ভালো। কারণ প্রথম জীবনে যদি আপনি ভুল করে ফেলেন এবং সেই ভুলের মাসুলটা দেন, তাহলে আপনার বয়স যখন অনেক বেড়ে যাবে তখন সেই ভুলটা আপনি সেকেন্ড টাইম করবেন না। এবং বয়স বেড়ে গেলে তখন যদি আপনি সেই ভুলটা করেন, সেই ভুলের জন্য যে মাসুলটা গুনতে হয়, প্রথম লাইফে সেই ভুলটা করলে সেই মাসুলটা গুনতে হয় না। ওই জন্য প্রথম জীবনে ভুল করা অনেক ভালো। আমি আমার লাইফ থেকে শিখেছি জিনিসটা। আচ্ছা, আরেকটা জিনিস বলে, ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। মানে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি খুব দরকার, খুব দরকার। আপনারা জানেন কিনা জানি না, গুগল কোম্পানি কখনোই ভার্সিটিগুলোর যারা টপ স্থানে থাকে আর কি, গ্র্যাজুয়েট, ভার্সিটি গ্র্যাজুয়েটগুলো যারা একেবারে ফার্স্ট সেকেন্ড হয়, ওদের কখনো চাকরি দেয় না। কেন চাকরি দেয় না? যারা ফার্স্ট সেকেন্ড হয় ওদের একটা ব্যাপার হচ্ছে কি, ওরা যেহেতু ভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড হয়, ওরা ধরে নেয় ওরা ভুল করতে অভ্যস্ত না। আর যেহেতু ভুল করতে অভ্যস্ত না, যখন কোনো একটা সিস্টেম ফেল করে তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় যে দোষটা আমার না, দোষটা হচ্ছে অমুকের। এই কারণে গুগল কখনো একেবারে টপ গ্র্যাজুয়েটটাকে চাকরি দেয় না। তো এই জিনিসটা খুব দরকার। সেটা হচ্ছে একটা ভুল হয়েছে, সেই ভুলটা যে আমার, এটা মেনে নেওয়ার মতো অতটুকু বিনয় দরকার, অতটুকু ক্যাপাবিলিটি দরকার, অতটুকু সেন্স অফ রেসপন্সিবিলিটি দরকার। তো এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। আচ্ছা, মেনে নিন ভুলটা আপনারই, এবং দুনিয়াতে আজকের তারিখ থেকে একেবারে সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত শুধু নিজেকে ছাড়া সবাইকে ক্ষমা করে দিতে শিখেন। কারণ আপনি যে ভুলটা করছেন সেই ভুলটাই আপনার লাইফের গতি বা মোড় ঠিক করে দেয়। আপনি যদি সেই ভুলটার জন্য নিজেকে ক্ষমা করে দেন, তাহলে পরবর্তীতে সেই ভুলটাকে আর ভুল মনে হবে না, সেটাকে একটা প্র্যাকটিসে পরিণত হয়ে যাবে। সেই কাজটা কখনো করবেন না। নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দিন। এতদিন আমি এটা একটু বলি, আমরা অনেকে খুব পারফেক্টলি কাজ করার চেষ্টা করি, সবচেয়ে ভালোভাবে কাজটা করার চেষ্টা করি। সবচেয়ে ভালোভাবে বলে দুনিয়াতে কোনো শব্দ নাই। আপনি যেটা করতে পারেন, আমি যেটা করি সাধারণত, গতকালকে আমি সেই কাজটা যেভাবে করেছিলাম, আজকে যদি আমি গতকালকে যে ভালোভাবে করতে পারি, তাহলে আমি সাকসেসফুল। অর্থাৎ পারফেকশনিস্ট যারা, তারা সাধারণত লাইফে কষ্ট ছাড়া কিছু পায় না। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে অ্যাটিটিউড চেঞ্জ করা। আপনি দেখেন, আপনি গতকালকে পর্যন্ত বা এতদিন ধরে যে কোনো একটা কাজ যেভাবে করে এসছেন, যদি এখনো সেভাবেই করে যান, তাহলে আপনি এতদিন যেমন ছিলেন তেমনই থেকে যাবেন। এটা একটু মেনে নিতে হবে জিনিসটা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি আরেকটা জিনিস বলি, মানে মানুষ আসলে কোন ব্যাপারটা মনে রাখে। যখন কেউ আপনার সাথে কথা বলে, তখন আপনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসেন, হার্ভার্ড থেকে পড়াশোনা করে আসেন, বা MIT থেকে পড়াশোনা করে আসেন, নোবডি কেয়ারস। আলটিমেটলি মানুষের মাথায় যেটা থাকে সেটা হচ্ছে ইমপ্রেসিভ ব্যবহার, ইমপ্রেসিভ কথাবার্তা, ইমপ্রেসিভ অ্যাটিটিউড। শুধুমাত্র এইটুকু জিনিসই মানুষ মনে রেখে দেয়। ওই জন্য আপনি কোথা থেকে পড়াশোনা করে এসেছেন, এটা শুধু আপনার জন্য দরকার, আমার জন্য কোনো দরকার নাই। আপনি আমার সাথে কথা বলেন, কথা বলার পর আপনি চলে যাওয়ার পর আপনার সম্পর্কে আমার কি ইমপ্রেশনটা থেকে যাচ্ছে, এটাই হচ্ছে শুধু মানুষ মাথায় রাখে। আচ্ছা, নেক্সট স্লাইড। বেশিরভাগ মানুষ সাফল্য পছন্দ করে এবং সফল মানুষকে মনে মনে ঘৃণা করে। এটাকে বিশ্বাস করুন, আমি আমার লাইফে দেখছি সাফল্য সবাই পছন্দ করে, কিন্তু সফলকে কেউ পছন্দ করে না। আচ্ছা, সবাই এটা মেনে না নিলে আপনাকে যারা পছন্দ করছে না তাদেরই লাভ বেশি। ইউ নিড সাম এনিমিস ইন ইউর লাইফ। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি, ক্রিয়েট সাম। বার্ডস, একটা কথা পড়েছিলাম না ছোটবেলায়, যে বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, পড়েছিলাম না? এটাকে আমি বানিয়েছি এভাবে করে, বার্ডস অফ দ্য সেম ফিদার ফিল জেলাস অফ ইচ আদার। অর্থাৎ আপনাকে সবচেয়ে বেশি হিংসা করবে, ঈর্ষা করবে আপনার সবচেয়ে কাছের লোকটা, আপনার সম্প্রদায়ের সবচেয়ে কাছের লোকটা, আপনার বন্ধু মহলের সবচেয়ে কাছের লোকটা। আপনি জানতেও পারবেন না, এবং এটা মেনে নিয়ে সামনের দিকে যেতে হবে। কেউ যখন আপনার পেছনে লাগে তখন বুঝতে হবে আপনি তার চেয়ে এগিয়ে আছেন, নাহলে সে পেছনে লাগতো না। আচ্ছা, একটা কাজ
তাড়াতাড়ি করার চাইতে ভালোভাবে করাটা ভালো। কারণ আফটার 10 ইয়ার্স কেউ মনে রাখে না যে আপনি কাজটা কত তাড়াতাড়ি করতে পেরেছেন, সবাই শুধু এটুকুই মাথায় রাখে যে কাজটা কত ভালোভাবে করতে পেরেছিলেন। আচ্ছা, গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস, অ্যাভারেজ মাইন্ডস ডিসকাস ইভেন্টস, স্মল মাইন্ডস ডিসকাস পিপল। এটা বোধহয় রুজভেল্টের কথা সম্ভবত। আমরা অনেক সময় হয় না লোকজনের গীবত করি, গীবত করলে শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হয় না। এর কারণটা হচ্ছে এটা, আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনার চেহারাটা বাজে, তাতে কিন্তু আপনার চেহারাটা আগের থেকে একটু সুন্দর হয় না। সো আমার চেহারা বাজে, এটা নিয়ে আপনার মাথা ব্যথার কারণটা কি? ওই জন্য লোকজনকে গীবত করা একটু কমায় দেন, লাইফের অনেক প্রেশাস টাইম সেভ হবে, অনেক ভ্যালুয়েবল টাইম সেভ হবে, ওই টাইমে ঘুমানো অনেক ভালো। আচ্ছা, বড় হওয়া যায় দুইভাবে। আচ্ছা, দুইভাবে বড় হওয়া যায়। একটা হচ্ছে আরেকজনকে ছোট করে, ধরেন আমি বড় হতে যাচ্ছি, হ্যাঁ, আমার চেয়ে আমি যদি আরেকজনকে ছোট করে দিই তাহলে আমি বড় হতে পারি। আরেকভাবে বড় হওয়া যায়, সেটা হচ্ছে ওনার চাইতে বড় হয়ে। তো খেয়াল করে দেখেন, প্রথম যে ওয়েটা আরেকজনকে ছোট করে বড় হওয়া, সেটা কিন্তু সহজ, কারণ আরেকজনকে ছোট করতে খুব বেশি কিছু লাগে না, 10টা লোককে আজে বাজে কথা বললেই হয়। কিন্তু খেয়াল করে দেখেন, ওই লোকটা কিন্তু চিরকাল ছোট থাকবে না, ও একটা সময় বড় হওয়া শিখে যাবে, এবং বড় হওয়া শিখে গেলে কিন্তু আপনাকে ছাড়িয়ে যেতে পারে। তার চাইতে যদি আপনি নিজেই শিখে নেন বড় হওয়াটা, তাহলে কিন্তু ও যদি কখনো আপনাকে ছাড়িয়ে যায় এই ধরনের একটা সিচুয়েশন এসে উপস্থিত হয়, আপনি কিন্তু সহজেই বড় হতে পারবেন। আচ্ছা, ফেসবুকে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানের ফলোয়ার হওয়া অনেক ভালো। বোকা বোকা ভাব নিয়ে শিখতে থাকুন, বিনয় ছাড়া কখনো কিছু শেখা যায় না। আমি মনে করি গাধার সাথে 100 বার লড়াই করে জেতার চাইতে সিংহের সাথে একবার লড়াই করে হারা অনেক ভালো, শিখতে পারবেন কিছু না কিছু। আচ্ছা, কথা শোনানোর চাইতে কথা না শোনানোর শক্তি অনেক বেশি। এটা একটু বলি, আমাদের কথা শোনানো তো বোঝেন, লোকজন কথা শোনাতে খুব পছন্দ করে। আপনাদেরকে বলছি, কথা শোনাতে দেন, এবং আপনার যেদিন কথা শোনানোর দিন আসবে সেদিন আপনাকে কথা শোনাতে হবে না, আপনার কাজই আপনার পক্ষে কথা শোনাই দিবে। তার আগ পর্যন্ত কথা শুনে যাবে। বিভিন্ন লোকজন বলবে তুই কিছু পারিস না, তুই ঘোরাঘুরি করিস, তোর চাকরি ভালো না, তোর এই ভালো না, তোর সেই ভালো না, শুনে যান, লোকজনকে বলতে দেন, লোকজন খুশি হোক, সমস্যা কোথায়, খুশি হোক। আচ্ছা, এরপর হচ্ছে 3টা কাজ করতে হবে। নাম্বার 1, আজকে বাসায় গিয়ে কাজটা করবেন। নাম্বার 1, কি করতে চান সেটা লিখে ফেলেন, আসলে লিখে ফেলেন, একটা কাগজ নিয়ে আসলে লিখে ফেলেন। নাম্বার 2, কাজটা কিভাবে করতে চান বা কিভাবে করবেন সেটাও লিখে ফেলেন। নাম্বার 3, এই কাগজটা আপনার চোখে পড়ে এমন একটা জায়গায় রেখে দেন, এই কাজটা একটু করবেন, এবং 1 সপ্তাহ পর এটা ম্যাজিকের মতো কাজ করে। আমি আমার লাইফ থেকে দেখেছি এটা ম্যাজিকের মতো কাজ করে, এবং 1 সপ্তাহ পর আপনি একটা চেঞ্জ খেয়াল করবেন নিজের মধ্যে। আচ্ছা, আপনার আবেগগুলোকে ভালোবাসেন। আমি একটু বলি, আবেগ নিয়ে কথা বলি। অনেকে আমরা বলি না সে খুব ইমোশনাল, সে এই সেই। আমি আমার লাইফ থেকে দেখেছি মানুষ সাকসেসফুল হয় কিসের মাধ্যমে? অনেকে আপনারা বলবেন মানুষ সাকসেসফুল হয় দক্ষতার মাধ্যমে, মিথ্যা কথা। মানুষ সাকসেসফুল হয় মেধার মাধ্যমে, মিথ্যা কথা। মানুষ সাকসেসফুল হয় বুদ্ধিমত্তার মাধ্যমে, সেটাও মিথ্যা কথা। মানুষ কোন একটা কাজ করে 2টা জিনিস দিয়ে। নাম্বার 1, ইমোশন। নাম্বার 2, অ্যাটিটিউড। আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে ইমোশন অনেক বেশি থাকে এবং সঙ্গে যদি আপনার বুদ্ধিমত্তা থাকে, দুটোকে একসঙ্গে কম্বিনেশন করলে ইউ ক্যান ক্রিয়েট এ মাস্টারপিস। দিস ইজ কল্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। একটা ছোট এক্সাম্পল দিই। ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে পারফর্ম করে তখন অনেক সময় দেখবেন তাদের বাবা মারা সঙ্গে যায়, এবং আপনারা দেখেন যেদিন বাবা মার সঙ্গে যায় সেদিন কিন্তু বাচ্চাগুলো ভালো গান করে, সেদিন বাচ্চাগুলো ভালো কবিতা আবৃত্তি করে। এটার মানে কি দাঁড়ালো? এটার মানে কি এই যে সেদিন তার দক্ষতা বেড়ে গেছে, সেদিন তার স্কিল বেড়ে গেছে? মোটেই না। তখন তার মধ্যে একটা ইমোশন কাজ করে, যেমন বাবার সামনে বসে আছে। আরেকটা এক্সাম্পল দিই, এই গল্পটা শিব খেলার বই থেকে নেওয়া। এক প্লেয়ার, এক ফুটবল প্লেয়ার, সে ফুটবল খেলতো আর কি, একটা টিমে ফুটবল খেলতো। সে কখনোই ভালো খেলতো না, কখনোই ভালো খেলতো, সত্যি ঘটনা, সে কখনোই ভালো খেলতো না। তো তার সাথে তার বাবা আসতো, বাবা গ্যালারিতে বসে থাকতো, সে খেলতো আর কি। সে কখনো গোল দিতে পারতো না, বাজে খেলতো। এইভাবে 3-4 দিন ওকে খেলায় নেওয়ার পর 5ম দিন যখন সে আসলো, তখন তাকে কোচ বললো কি ভাই তুমি শুধু তোমাকে নেওয়াটা লস, তুমি আজকে খেলার দরকার নাই, তুমি আজকে খেলিও না। তখন ও বলে যে স্যার আজকে আমাকে নেন, আজকে আমি খেলতে পারবো। বলে না, তোমাকে নেওয়ার কোনো মানে লস, তুমি আসো না। তারপর বললো কি যে তোমার বাবা কোথায়, তোমার খেলা দেখতে আসতে তোমার বাবা কাছে তোমার সঙ্গে আসে নাই। বলে না স্যার, বাবা আজকে আসেনি, আজকে আমি একাই আসছি। আজকে আমি আপনাকে ওয়াদা করতেছি যদি আজকে আমি ভালো না খেলি, কালকে থেকে জীবন এখানে আসবো না।
তখন তাকে খেলায় নেওয়া হয় এবং সে সেই দিন ভর করা, বুঝছেন, ভর করা, কিছু একটা ভর করা, তার উপর সেদিন কি একটা যেন ভর করছে। সে অনেক ভালো খেলে সেদিন, অনেক ভালো খেলে এবং সেই খেলায় ওদের টিমটা জেতে এবং তার গোল ছিল 2টা। এটা সত্যি ঘটনা, সে 2টা গোল করছিল। কোচ দেখে তো অবাক, এই ছেলে কখনো বলই পায় না, সে ছেলে 2টা গোল করে বসে আছে, হাউ কাম, কিভাবে সম্ভব? তখন তাকে থেকে জিজ্ঞেস করে যে ভাই তুমি 2টা গোল কিভাবে করলা? তখন সে একটা আনসার দেয়। সে বলে যে স্যার, আমার সাথে আমার বাবা খেলা দেখতে আসতো। আমার বাবা ছিল স্যার অন্ধ, চোখে দেখতো না। বাবা শুধু এইটুকুর জন্যই আসতো যে আমার ছেলে খেলতেছে, আমি গ্যালারিতে বসে আছি, বাবার মনে একটা শান্তি লাগতো এবং বাবাকে আমি ফাঁকি দিয়েছি। আমার বাবা স্যার গতকাল রাতে মারা গেছেন। আমার বাবা আজকেই শুধুমাত্র উপর থেকে বসে আমার খেলা দেখেছেন, আর কখনো দেখেন নাই স্যার। বাবাকে আপনি বলেন এটা কি ইমোশন না? এটা তো স্কিল না ভাই। মানুষ ইমোশনে কাজ করে। আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি ইমোশনাল হন, এমন এমন কাজ করে ফেলবেন। এটা আমি সবচেয়ে বেশি দেখছি প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকারা এমন এমন কাজ করে ফেলে। আমি একসময় স্টুডেন্ট পড়াতাম, আমার কোচিং সেন্টার ছিল, ওখানে আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। এক স্টুডেন্ট ছিল চরম গাধা, কিছুই পারে না। বাংলা এই মেট্রিকের যে বাংলা সেকেন্ড পেপারে অবজেক্টিভ আসে না, আপনারা যারা টিউশনি করেন তারা জানেন। তো ওই অবজেক্টিভের মধ্যে বাংলা ভাষার ব্যাকরণ থেকে অবজেক্টিভ আসে। ওই ছেলেটা দেখা যেত কি 14-15 করে পেত 50-এর মধ্যে, কিছুই পারে না। তো ওই আমার ছেলেটা মানে মনটা খুব ভালো, ওই জন্য আমার ওকে খুব পছন্দ হতো, ব্যবহারটা বড় ভালো। তা আমি চাইতাম যে সে ভালো করুক, কিন্তু আসলে ওর ব্রেনে কুলাচ্ছে না। আমার ওই ব্যাচে আরেকটা সুন্দর মেয়ে পড়তো। ওই মেয়েটা ছিল আমাদের চিটং একটা স্কুল আছে, ওই খাস্তাগুড়ি স্কুল, সে ছিল খাস্তাগুড়ি স্কুলের সেকেন্ড গার্ল। তো সে আবার ওই মেয়েটাকে পছন্দ করতো, ওই ছেলেটা ওই মেয়েটাকে পছন্দ করতো। একদিন আমি ছেলেটাকে ডেকে বললাম যে আচ্ছা তুমি যে ওই মেয়েটাকে পছন্দ করো, তোমার লজ্জা করে না? দাদা এটা আপনি কি বললেন? আমি বললাম দেখো ও হচ্ছে ওদের স্কুলের সেকেন্ড গার্ল, তুমি কি লেখাপড়াই করো না? তোমাকে কেউ কখনো পছন্দ করবে? তখন ও বলে আসলেই করবে না। না করবে না, মেয়েরা অনেক হিসাবে হয়, মেয়েরা করবে না, তোমাকে মেয়েটা পছন্দই করবে না। বিশ্বাস করেন এরপর থেকে সে বাংলা বইটা মুখস্থ করা শুরু করলো এবং এরপরে তার অবজেক্টিভ অ্যাভারেজ মার্কস আসতে 37-38 করে। আপনি আমাকে বলেন এটা কিসে হয়েছে? ইমোশন হয়েছে, শুধুমাত্র ইমোশন হয়েছে, সম্ভব ছিল। যাই হোক ওদের ব্রেকআপও হয়ে গেছে পরে। আচ্ছা তো আপনার ওই জন্য আমি বললাম যে আমি কিন্তু আমার আবেগকে খুব ভালোবাসি। কেন ভালোবাসি বলি, আমার আবেগটা ভাই পচা হতে পারে, আমি মানতেছি আমার আবেগ খুবই পচা, খারাপ আবেগ। খেয়াল করে দেখেন, আমার যদি হাতের আঙুল একটু দেখতে কম সুন্দর হয়, বা আমার হাতের আঙুলটা ধরেন কেটে গেছে একটু, তখন কি আমি পুরো আঙুলটা কেটে ফেলে দিই না? ভালোবাসি। এবং আমার যদি শরীরের যদি কোনো একটা অংশ যদি একটু অসুন্দর হয়, আমরা সেটাকে চেষ্টা করি সুন্দর করার জন্য, আমরা তো সেটাকে ফেলে দিই না। কেন ফেলে দিই না? সে অসুন্দরটাকে আমি ওন করি, সে অসুন্দরটাকে আমি ওন করি। আমি ওন করা মানে আমার নিজের জিনিসটা নিজের বলে ভাবি। যদি সেটাই হয়ে থাকে, আপনি আপনার আবেগ দিয়ে তৈরি, আপনি কেন আপনার আবেগকে আরেকজনকে অসম্মানিত করতে দিচ্ছেন? কেন আরেকজনকে বলতে দিচ্ছেন যে আপনার আবেগটা ভালো না? আমি কখনো করতে দিই না কাজটা। আচ্ছা, ফোকাস অন দ্য rabbit you want to get. If needed, change the tactics, but don't change the rabbit. এটা একটা ইন্টারেস্টিং থিওরি বলি। ধরেন আপনার সামনে কতগুলো খরগোশ দৌড়াচ্ছে, আপনার প্ল্যান হচ্ছে আপনি একটা খরগোশ ধরবেন। তখন হয় কি, আমরা খরগোশ ধরার সময় যে খরগোশটা ধরি, একটু পরে দৌড়াতে দৌড়াতে সেই খরগোশটাকে ধরতে পারতেছি না, আমাদের তখন মনে হয় এটা না ধরে ওটা ধরে। খেয়াল করে দেখেন, ওই খরগোশটা ধরা যদি কঠিন হয়, তাহলে পাশের খরগোশটা ধরাটা সহজ কিভাবে হয়? ওটা ধরাটাও কঠিন। মাঝখান থেকে আমরা বারবার কনসেন্ট্রেশন চেঞ্জ করি, ফোকাস চেঞ্জ করে দৌড়াতে দৌড়াতে একসময় খরগোশ ধরতে পারি না। এই ক্ষেত্রে কি করতে হবে? যখন আপনি খরগোশ ধরতে যাবেন, তখন আপনি যে খরগোশটা ধরতে যাচ্ছেন ওই খরগোশটার পেছনেই দৌড়াবেন। আপনি ধরে নেবেন যখন আর কোনো খরগোশ নাই, তাহলে খরগোশটা ধরাটা সহজ। যদি এমন হয় খরগোশটা ধরাটা একটু ডিফিকাল্ট হয়, আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার ট্যাকটিক্স চেঞ্জ করেন, আপনি আপনার কৌশল চেঞ্জ করেন, কিন্তু খরগোশটাকে চেঞ্জ করবেন না। আপনি যদি বিসিএস এর পেছনে দৌড়ান, আপনি যদি বিসিএস হোক বা যে কোনো চাকরি হোক, যে কোনো চাকরি, এনিথিং, যদি সেটার পেছনে দৌড়ান, যদি আপনার কঠিন মনে হয়, তাহলে পরের চাকরিটা যে আপনার সহজ মনে হবে একটা সময় গিয়ে, তা কিন্তু না। ওটাও একটা সময় কঠিন মনে হবে, মাঝখান থেকে আপনার টাইমটা নষ্ট হবে এবং একটা সময় আপনার পরীক্ষা দেওয়ার বা চাকরির পরীক্ষা দেওয়ার বয়সটা থাকবে না। আপনি ট্যাকটিক্স চেঞ্জ করেন, কৌশল চেঞ্জ করেন, বাট নেভার চেঞ্জ দ্য র্যাবিট। আচ্ছা, এরপরে বলি আরেকটা প্রশ্ন আমরা প্রায় সময় করি, সেটা হচ্ছে ওয়াই মি। আমরা বলি কি, আমি পৃথিবীর সবচেয়ে ভালো লোক, সবচেয়ে খারাপ কাজগুলো আমার সঙ্গে কেন হয়? এটাকে বলে ওয়াই মি। এই কোশ্চেনটা হচ্ছে খুব বাজে একটা কোশ্চেন। আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। কারোলি নামে একজন শুটার ছিল, হাঙ্গেরিয়ান শুটার। উনি ছিলেন হাঙ্গেরিয়ান সেনাবাহিনীর একজন
সেনা, নর্মাল একজন সেনা ছিলেন এবং উনি খুব ভালো শুটার ছিলেন। এতই ভালো শুটার ছিলেন, উনি ছিলেন হাঙ্গেরির বেস্ট শুটার। তো 1938-এ উনি হাঙ্গেরিতে যতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল সবগুলো জিতে নিয়েছিলেন। 1940-তে একটা অলিম্পিক হচ্ছিল টোকিওতে, জাপানের রাজধানী টোকিওতে একটা অলিম্পিক হচ্ছিল। হাঙ্গেরি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে পাঠানো হবে এবং তার টোকিওতে ফার্স্ট হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি, কারণ সে অনেক ভালো শুট করতে পারত। ওর নাম ছিল কারোলিন। 1939-এর নভেম্বর মাসে প্র্যাকটিস সেশনের সময় যখন প্র্যাকটিস করছিল, তখন একটা হ্যান্ড গ্রেনেড করে তার ডান হাতটা উড়ে যায়। একেবারে অলিম্পিকের কিছুদিন আগে তার ডান হাতটা সে হারায়। হারানোর পর সবাই বলছিল কারোলি তো শেষ, কারোলিকে সবাই পছন্দ করতো তার ব্যবহারের জন্য, ও তো শেষ, সবাই খুব দুঃখ করছিল। কিন্তু কারোলি যেটা করেছিল, সে তখন সবাইকে বলছিল আপনারা ভাববেন না, আমার বাম হাতটা এখনো আছে। তখন সে তার বাম হাত দিয়ে প্র্যাকটিস শুরু করে, প্রচন্ড প্র্যাকটিস শুরু করে। সে 1940 অলিম্পিক গেমসে স্বাভাবিকভাবে অংশ নিতে পারে নাই এবং 1 বছর প্র্যাকটিস করার পর সে বাম হাত দিয়ে মোটামুটি শুট করা শেখে। মোটামুটি, ভালো না, মোটামুটি সে বন্দুক ধরতে পারে। এইভাবে করে আরো টানা 3 বছর প্র্যাকটিস করার পর সে অনেক ভালো শুটারে পরিণত হয়, শুধু তার বাম হাতের উপর কনসেন্ট্রেট করে। এরপর 1944 সালে একটা ন্যাশনাল কম্পিটিশন হচ্ছিল হাঙ্গেরিতে। সেই ন্যাশনাল কম্পিটিশনে কারোলি গিয়ে হাজির হয়। তখন কারোলির যারা কলিগ ছিল, পুরনো কলিগ, তখন তারা তাকে বলে তুমি যে আমাদের কম্পিটিশন দেখতে আসছো, অনেক ধন্যবাদ, তুমি বসো, আমরা শুট করবো, তুমি দেখো, আমাদের অনেক খুশি তোমাকে পেয়ে আমাদের মাঝে। তখন সে আনসার করে, ভাই আমি দর্শক হিসেবে আসি নাই, আমি তোমাদের সাথে কম্পিট করতে আসছি। তখন সে কম্পিট করে এবং সে ওই খেলায় ফার্স্ট হয়। 1948-এ লন্ডনে যে অলিম্পিক গেমসটা হয়েছিল, সেখানে ক্যারোলি অংশ নেয় এবং সে শুটিংয়ে ফার্স্ট হয়। দিস ইজ দ্য অ্যাটিটিউড। সে তো প্রশ্ন করতে পারতো ওয়াই মি, আমি তো কখনো কারো ক্ষতি করি নাই, কখনো কারো উপকার ছাড়া অপকার করি নাই, ভালো প্র্যাকটিস করি, ভালো শুটিং করি, আমার কেন হাতটা চলে গেল? এই কাজটা সে করতে পারতো, ওয়াই মি, সেটা করে নাই। আমি আরেকটা গল্প বলি আপনাদের, একজন ফাদারের গল্প, একজন প্রিস্টের গল্প। একজন প্রিস্ট ছিলেন, যে প্রিস্টটা অনেক ভালো মানুষ ছিলেন, উনি লোকজনকে ভালো ভালো পরামর্শ দিতেন, গ্রামের লোকের উপকার করতেন, অনেক ভালো ছিলেন। তো তাদের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল, এবং তার স্ত্রীও সবসময় লোকজনের উপকার করতেন, গ্রামের ছেলে মেয়েদের ফ্রিতে পড়াতেন। একদিন এরপর তারা নিঃসন্তান ছিলেন, অনেক চেষ্টার পর তাদের বিয়ের প্রায় 7 বছর পর তাদের একটা পুত্র সন্তান হয়। পুত্র সন্তান হওয়ার পর ওই ছেলেটা জন্ম থেকে ছিল অনেক বেশি রোগা, এবং এই সন্তান জন্মের প্রায় 4 বছর পর, যখন তার বয়স 4 বছর, সে নিউমোনিয়ায় মারা যায়। তখন সে প্রশ্ন করতে শুরু করে ক্রাইস্টকে যে আমি কখনোই তো তোমাকে অমান্য করি নাই, আমি লোকজনকে খারাপ করি নাই, কেন আমার ছেলেটাকে তুমি তুলে নিলে? তখন তার লাইফ ফিলোসফি নিয়ে কিছু কথা একটা বইতে আছে যে when bad things happen to good people, তখন ওটাকে আমি পড়েছি। পড়ার পর আমি দেখলাম যে why me এই কোশ্চেনটা করলে যেটা হয়, মাঝখান থেকে সময় নষ্ট হয়। আপনি ভাবতে পারেন আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, শুধুমাত্র আল্লাহই জানেন আপনি কি করেছেন কি করেন নাই। উনিই সূচি ন্যায় বিচারক এবং উনিই জানেন যে আপনার জন্য কোনটা প্রাপ্য কোনটা প্রাপ্য না। আচ্ছা, what goes around comes around, অর্থাৎ এভরি ম্যান ইজ পেড ইন হিজ ওন কয়েন। আপনি যাই কিছুই করেন না কেন, তার শাস্তি আপনি এই দুনিয়ায় পেয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি, যেটাকে বলে ন্যাচারাল জাস্টিস। ওই জন্য বলা হয় হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। এটা তো বললাম। এরপরে আসেন আজকের পর থেকে, এটা আমি প্রায় সময় করতাম আর কি, আমি যখনই ফুটবল এবং ক্রিকেট খেলা দেখতাম, আমি ইমাজিন করতাম যে আমি ওখানে দাঁড়াই ব্যাটিং করতেছি, এবং ব্যাটিং করার সময় আমার চিন্তা করে দেখেন আমাকে কয়জনের এক্সপেকটেশন পূরণ করতে হয়, আমার বাবা মা ছোট ভাই এই টাইপের, বা আপনার আশেপাশের কয়েকজন লোক যারা চায় আপনি ভালো কিছু করেন। বেশিরভাগ লোক তো আপনি ভালো কিছু করেন এটা চায় না, আপনাকে কয়টা লোকের এক্সপেকটেশন পূরণ করতে হয়। কিন্তু যারা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, একটু খেয়াল করে দেখছেন ওদেরকে কত কোটি লোকের এক্সপেকটেশন মাথায় রেখে কাজ করতে হয়। এই প্রেশারটাকে ফিল করার চেষ্টা করেন। নেক্সট টাইম যখনই ক্রিকেট দেখবেন বা ফুটবল দেখবেন, তখনই ইমাজিন করেন আপনি সেখানে বসে আছেন এবং তাদের সেই প্রেশারটাকে ফিল করার চেষ্টা করেন। এটা হেল্প করে, খুব হেল্প করে। আচ্ছা, ভয়ের জিনিস ততটাই ভয়ের যতটা আমরা ভয় পাই। এটা একটু বলি। আমি ছোটবেলায় তেলাপোকা ভয় পেতাম, তেলাপোকা খুব ভয় লাগতো। পরে আমি যখন তেলাপোকা ভয় পাওয়া বন্ধ করে দিলাম, তখন দেখলাম তেলাপোকা কোনো জিনিসই না, কিন্তু এই জিনিসটাকে আমার একটা সময় ভয় লাগতো। ওই জন্য একটা জিনিস কতটুকু ভয়ের সেটা ডিপেন্ড করে আপনি সেটাকে কতটুকু ভয়ের ইমাজিন করছেন। একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিন। ধরেন আপনি যখন আপনার বসকে দেখেন দূর থেকে, যে বসকে দেখলাম,
বসকে তো আমরা সবাই ভয় পাই কম বেশি। একটু খেয়াল করে দেখেন, যখনই আপনি ভাবেন বস বোধহয় এখনই একটা ঝাড়ি মারবে, বা আপনি যখন ডিপার্টমেন্টের স্যারকে দেখেন তখন আপনি ভাবেন যে স্যার বোধহয় এখনই একটা ঝাড়ি মারবে, এখনই একটা ঝাড়ি মারবে, স্যারের সামনে যান, স্যার ঠিক তখনই ঝাড়িটা মারে। একটু খেয়াল করে দেখেন দোষটা কার? আপনি তো ঝাড়ি খাওয়ার জন্য ওয়েট করতেছিলেন মনে মনে, আপনি চাচ্ছিলেন ঝাড়ি মারবে। ওই জন্য একটা জিনিস ততটাই ভয়ের যতটা ভয়ের ভাবা হয়। আপনি কখনো পজিটিভ অ্যাটিটিউড নিয়ে স্যারদের কাছে গেছেন? ঝাড়ি আমি গেছি, অনেক সময় ঝাড়ি খাইনি, কিন্তু যখনই মনে মনে ভাবছি এখনই ঝাড়িটা খাবো, এখনই ঝাড়িটা খাবো, স্যার মারছে এক ঝাড়ি, এটা হয়। আরেকটা গল্প বলি আপনাদের, বাম্বেল বি এর গল্প। বাম্বেল বি এটা একটা মৌমাছি, তো এই মৌমাছিটা উঠতে পারে। তো বাম্বেল বি এর উপর সায়েন্টিস্টরা অনেকদিন গবেষণা করে যেটা সিদ্ধান্তে আসলেন সেটা হচ্ছে বাম্বেল বি এর যে ফিজিক্যাল স্ট্রাকচার, সেই ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী বাম্বেল বি এর উঠতে পারার কথা না। তো সায়েন্টিস্টদের একটা অ্যানুয়াল কনফারেন্স হচ্ছিল, সেই অ্যানুয়াল কনফারেন্সে এটা নিয়ে অনেক কথা হলো যে বাম্বেল বি কেন উঠতে পারে। তখন এক সায়েন্টিস্ট দাঁড়িয়ে খুব চমৎকার একটা আনসার করেছিলেন, আমার খুব পছন্দ হয়েছিল। আনসারটা হচ্ছে বাম্বেল বি যে উঠতে পারে না, কিংবা বাম্বেল বি এর যে উঠতে পারার কথা না, এটা বাম্বেল বি নিজেই জানে না। যদি বাম্বেল বি একবার জানতে পারতো তার উঠতে পারার কথা না, সে উঠতে পারতো না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা যখন পাহাড়ে উঠি, সাপোজ আপনাকে যদি এখন এখান থেকে যে 400 ফিট উপরে তুলে দিয়ে আনি, তখন আপনি এই সমতলটাকে, এখন সমতলটাকে এখান থেকে দেখেন, আপনার ভয় লাগবে না। কিন্তু যখন আপনি পাহাড় থেকে দেখবেন একই সমতলকে, আপনার কিন্তু ভয় লাগবে, আপনার মনে হবে এখনই পড়ে যাবেন, এখনই পড়ে যাবেন। খেয়াল করে দেখেন, একই জিনিসকে আপনার দেখার দৃষ্টিভঙ্গি ওই জিনিসটা কতটুকু ভয় সেটা ডিফাইন করে। জিনিসটা কিন্তু ভয়ের নাকি ভয় না ওটাকে ডিফাইন করে না, আপনার দেখার দৃষ্টিভঙ্গি ভয়ের নাকি ভয়ের না সেটাকে ডিফাইন করে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, আপনাকে আমি বললাম যে লুক থ্রু দ্য উইন্ডো, একটা জানলা দিয়ে আপনাকে দেখতে বললাম যে জানলার দিকে কি আছে আমাকে বলো। আপনি করলেন কি, জানলা দিয়ে না দেখে জানলার দিকে তাকায় আছেন। 5 মিনিট পর আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই জানলা দিয়ে কি দেখলেন, কেমন দেখলেন? বললেন যে স্যার আপনি খেয়াল করেন, আমি তো জানলার দিকে তাকাইছিলাম। অথচ জানলার দিকে পাহাড় ছিল, নদী ছিল, আপনি কিছুই খেয়াল করেন নাই। আপনি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছেন তখন আপনি বিসিএস দিকে তাকায় আছেন এবং তাকায় তাকায় বলছেন বিসিএস তো অনেক কঠিন, অমুক অমুক হয় নাই। এবং মানুষ কারা কারা হয় নাই তাদের কথা বলতে খুব পছন্দ করে ছোটবেলা থেকে। আপনি বলেন অমুক অমুকের তো হয় নাই, কিন্তু খেয়াল করেন আমি আপনাকে বলেছি লুক থ্রু বিসিএস, ডোন্ট লুক অ্যাট বিসিএস। অর্থাৎ বিসিএসটা হওয়ার জন্য এটার ভেতরকার জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। লুক থ্রু ইট, ভেতরকার জিনিস, আপনি ওটার দিকে তাকায় আছেন, তাকায় আপনার দৃষ্টি স্ট্যাগনেন্ট হয়ে গেছে, এরপর আপনি কিছু দেখতেছেন না, ওটা করা যাবে না। আচ্ছা, দুঃখবাদীদের গল্প, পেসিমিস্টদের কাছ থেকে দূরে থাকবেন। আমেরিকায় একবার কিছু দুঃখবাদী মিলে ঠিক করলো যে তারা একটা সোসাইটি খুলবে, দুঃখবাদীদের সমাজ খুলবে, একটা ক্লাব খুলবে। তো সে ক্লাব খোলার জন্য ওরা ঠিক করেছিল তারা একটা স্কোয়ারের সামনে এসে সবাই মিলিত হবে। দেখা গেছে কি সন্ধ্যাবেলা যে সময়ে এসে মিলিত হওয়ার কথা ছিল কেউ আসে নাই। কেন আসে নাই? সবাই ধরে নিয়েছে এই ক্লাবটা গঠন করে আসলে কোনো লাভ নাই। চিন্তা করে দেখেন হাইট অফ পেসিমিজম, মানে দুঃখবাদী কত সাংঘাতিক হতে পারে। যারা আপনাকে ভালো বলেন এবং আপনার সামর্থ্যে আস্থা রাখেন তাদের সাথে বেশি মিশুন। কেউ ভালো বললে নিজের মধ্যে যে দায়িত্ববোধ জন্মে, এটা একটু বলি। ছোটবেলায় আপনি দেখবেন স্যাররা যখনই আমাকে বলতো আচ্ছা তুমি তো অঙ্কে ভালো, তখন কিন্তু আমার অঙ্কে ভালো করার একটা ইচ্ছে জাগতো, আমি অঙ্কে ভালো হই বা না হই। অর্থাৎ আপনাকে যারা অ্যাপ্রিসিয়েট করে তাদের সঙ্গে বেশি বেশি মিশেন, যারা অ্যাপ্রিসিয়েট করতে পারে না, করে না, তাদের সাথে কম কম মিশেন। এটা আপনার লাভ হবে। কি লাভ হবে? যেহেতু যারা অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে সাইকোলজিক্যালি আমরা মনে মনে পছন্দ করি, সে কারণে পরের বার যখন তারা অ্যাপ্রিসিয়েট করতে চাইবে, তারা যেন অ্যাপ্রিসিয়েট করতে পারে সে কাজটা করার ইচ্ছাটা বেড়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছি আপনাদেরকে? অর্থাৎ কাজের প্রতি স্পিডটা বেড়ে যায়। আপনাদের একটা গল্প বলি, অ্যাপ্রিসিয়েট করার ম্যাজিক নিয়ে একটা গল্প বলি। একটা লোকের একটা কুকুর ছিল, যে কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারতো। আমি গল্পের খাতিরে ধরে নিচ্ছি একটা কুকুর পানির উপর দিয়ে হাঁটতে পারে, শিক্ষার বইতে পড়ছি গল্পটা। তখন সে করতো কি, প্রায় সময় তার বন্ধু বান্ধবকে ডেকে তার কুকুরের সে অদ্ভুত ক্ষমতা দেখাতো। তো তার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডটাকে ডাকলো, ডেকে বললো কি যে দোস্ত তুই আমার বাসায় আই, দাওয়াত দিলাম। তো দাওয়াত খাওয়ার পর বিকালবেলা ওরা পুকুর পাড়ে বসেছিল। তখন ওই ফ্রেন্ডটা একটা পাখি শিকার করলো, পাখিটা গিয়ে পুকুরের উপর পড়লো। তখন কুকুরটা দৌড়ে গিয়ে পানির উপর দিয়ে দৌড়ে গিয়ে পাখিটাকে মুখে নিয়ে চলে আসলো। দেখেন তো ওই বন্ধুটা কিছুই বলে না, ভালো বলে না, খারাপ বলে না, চুপচাপ নির্বিকার। তখন সে নিজে একটু আমদা আমদা করে একটু পরে বলতেছে দোস্ত একটা জিনিস জিজ্ঞেস করতাম। বলে হ্যাঁ কি? বলে আচ্ছা আমার এই কুকুরটার মধ্যে কোনো ধরনের অস্বাভাবিকতা খেয়াল করছিস? বলে হ্যাঁ খেয়াল করলাম, তোর কুত্তা তো সাঁতার পারে না। খেয়াল করে দেখেন, যারা অ্যাপ্রিসিয়েট করতে পারে না বা জীবনে অ্যাপ্রিসিয়েট করবে না তাদের কাছ থেকে দূরে থাকবে। এরপরে আসেন
বি এ $2 ম্যান। $2 ম্যান মানে কি? নিজেকে ভালো ভাবা, নিজেকে একটু বড় ভাবা মনে মনে, এটা কিন্তু খুব ভালো হেল্প করে। আপনি যখন ওইটাকে বসিয়ে দেন, এখন থেকে 10 টাকার জায়গায় কখনো 15 টাকা দিয়ে দেখেন, তখন দেখবেন মনে মনে একটা ভালো ফিল করতেছেন। আপনি নিজেকে সম্মান করা শেখেন, নিজের প্রতি সম্মানটা বেড়ে যাবে। হ্যাঁ, ইউ হোল্ড এ ডিগনিটি, আপনার একটা ডিগনিটি আছে, ভালো একটা ডিগনিটি আছে। আমরা কেন ফকিরকে পয়সা দিই জানেন? কারো উপকার করার জন্য তো কাউকে পয়সা দেয় না, দোয়া পাওয়ার জন্য পয়সা দেয়। এবং আপনি যখন কাউকে হেল্প করেন, তখন আপনি যে মনে মনে ভালো ফিলটা করেন, এই ভালো ফিলটাই কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হেল্প করে। ওই জন্য এখন থেকে $1 পরিবর্তে $2 দেওয়া শুরু করেন। এটা কিন্তু এক সপ্তাহ কাজটা দেখবেন আপনার প্রতি সেলফ রেসপেক্টটা অনেক বেড়ে যাবে। আচ্ছা, মাঝে মাঝে গোলকিপার এদিক ওদিক না দৌড়ালেই বরং গোল খাওয়ার সম্ভাবনা কমে। পেনাল্টি কিকের সময় দেখছেন গোলকিপার এদিকে দৌড়ায় এদিকে দৌড়ায়, কিকটা কিন্তু মাঝখানে করে অনেক সময়। খেয়াল করছেন কখনো? এটা আমি কয়েকবার খেয়াল করছি। কিন্তু খেয়াল করে দেখেন, গোলকিপার যদি এদিক ওদিক না দৌড়ে ওই জায়গায় দাঁড়াই থাকতো, তাহলে কিন্তু গোল খাওয়ার সম্ভাবনা কমে যেত। কমে যেত না গোল খাওয়ার সম্ভাবনা? সে দৌড়ায় কি কারণে? সে দৌড়ায় এই জন্যই, সে যদি নাই দৌড়ায় লোকজন বলবে কি সে চেষ্টাই করে নাই। আমরা করি কি? আমরা করি কি, বিশেষ ক্যাডার হওয়ার জন্য এখানে দৌড়াই, ওখানে দৌড়াই, ওখানে গিয়ে পড়াশোনা করি, ওখানে গিয়ে পড়াশোনা করি। কখনো ভেবে দেখছেন বাসায় পড়াশোনা করার দরকার ছিল কিনা? বাসায় যে অনেকক্ষণ সময় দেওয়া দরকার ছিল, এটা ভেবে দেখছেন কখনো? আপনি না দৌড়ালে লোকজন বলবে ও তো চেষ্টাই করে না, ক্যাডার হবে কোত্থেকে। কিন্তু আপনি ঠিক করেন আপনার কি করা উচিত, আপনার বাসায় সময় দেওয়া উচিত, একটু মাথায় রাখেন, গোলকিপারের কথাটা মনে রাখেন। আচ্ছা, স্ট্রেস ম্যানেজমেন্ট, সচিন টেন্ডুলকারের গল্প, ইরফান পাঠানের গল্প। আমি স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে ইরফান পাঠানের একটা গল্প শেয়ার করি। টেন্ডুলকারের গল্প আমি পরে আসছি। ইরফান পাঠান ইন্ডিয়ান বোলার ছিলেন। তো একদিন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার একটা খেলা ছিল। ইরফান পাঠান লাস্ট ওভারে বোলিং করতে নামছে। ওই আমরা একটু ব্রেক দিই, হ্যাঁ, নামাজ হচ্ছে, একটু ব্রেক। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমরা আজানের ধৈর্য ধরার জন্য জিতে যায়। এবং ইরফান পাঠান এমনভাবে বোলিং করে যে লাস্ট ওভারে 13 রান নিতে যায়। অস্ট্রেলিয়ার হাতে উইকেট ছিল 2টা। প্রথম বলে বোধহয় রান করেছিল বোধহয় 2, পরের বলে কোনো রান হয়নি, তারপরে বলে ব্যাটসম্যান আউট। এর পরের বলে বোধহয় যে লাস্ট ব্যাটসম্যান এসেছিল, সেই লাস্ট ব্যাটসম্যান বোধহয় 2 বা 1 রান নিয়েছে, তারপরের বলে আউট, অর্থাৎ রানটা করতে দেয়। আমার মনে নেই অ্যাকুরেটলি। পরবর্তীতে ইরফান পাঠানকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ভাই আপনি এরকম একটা কাজ কিভাবে করলেন, যে লাস্ট ওভারে 13 রান তো খুব কঠিন কিছু না, কিভাবে করলেন, তখন ইরফান পাঠানের আনসারটা আমার সারা জীবন মনে থাকবে। উনি বলছেন যখন আমাকে লাস্ট ওভারে 13 রান মানে 13 রান লাস্ট ওভারে দরকার, যখন আমি বলটা হাতে নিলাম তখন আমার মাথায় শুধু একটা জিনিস ঘুরছে, সেটা হচ্ছে 6টা বল এবং 13 রান করতে দেওয়া যাবে না, এইটুকুই। এবং এটা করার সময়ে আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে এরকম, আমার বাবা উনি হচ্ছেন গ্রামের একটা মসজিদের মুয়াজ্জিন এবং উনি খুবই কম বেতন পেতেন, এবং এই কম বেতনে আমরা কখনোই ভাতের সাথে তরকারিও পেতাম না ঠিক মতো, খেতে পেতাম না ঠিক মতো। আমার বাবা এত প্রেশারে থেকেও আমাকে পড়াশোনা করিয়েছেন, আমার বোনের বিয়ে দিয়েছেন। আমার বোনের বিয়ের জন্য টাকা আমার বাবার কাছে ছিল না, এত কষ্ট করে উনি প্রতিদিন আজান দিতেন সুমধুর সুরে, আমাদের ফ্যামিলি ম্যানেজ করতেন, আমার বোনের বিয়ে দিয়েছেন। আমাকে তো এত স্ট্রেস নিতে হচ্ছে না, আমার আব্বা যদি পারে আমি পারবো না কেন? এটা তার জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করেছে।
ইট দ্যাট ফ্রগ এই কথাটার মানে কি? এটা একটা ব্রায়ান ট্রেসির লেখা একটা বই আছে, ইট দ্যাট ফ্রগ, ওখান থেকে নিয়েছি আমি গল্পটা। ধরেন আপনাকে 3টা ব্যাঙ খেতে হবে, কথার কথা 3টা ব্যাঙ আপনার সামনে আনলাম, এগুলো আপনাকে খেয়ে ফেলতে হবে, খেতে হবেই। আপনি বলেন ব্যাঙ খাবো, এটা আবার কি ধরনের কথা? আপনি খাচ্ছেন না, ফেলে রাখলেন। পরের দিন ব্যাঙগুলো একটু বড় হয়ে গেছে না, গায়ে গতরে বড় হবে না, একটু বেড়ে যাবে না? আপনি সেদিনও ফেলে রাখলেন না, ব্যাঙগুলো কালকে খাবো, আজকে খাবো না, কালকে খাবো, কিন্তু আপনাকে খেতেই হবে ব্যাঙগুলো। আপনি আবার ফেলে রাখলেন, পরের দিন ব্যাঙগুলো আরেকটু বড় হয়ে গেছে। আচ্ছা, খেয়াল করেন, আপনি যদি প্রথম দিনই ব্যাঙটা খেয়ে ফেলতেন তাহলে কিন্তু ব্যাঙগুলো সাইজ আর বড় হতো না, আপনাকে কিন্তু তখন বড় ব্যাঙটাই খেতে হবে। নাম্বার 1। নাম্বার 2, এই 3টা ব্যাঙ খাওয়ার সময় আপনি যদি সবচেয়ে যেটা বিশ্রী, যে ব্যাঙটা সবচেয়ে বিশ্রী, ওটাকে যদি কপ করে গিলে ফেলেন, তাহলে কিন্তু এই চাইতে কম বিশ্রী ব্যাঙটা খাওয়ার সময় মনে হবে কি এটা খাওয়াটা সহজ, কারণ আপনি বিশ্রী ব্যাঙটা আগে খেয়ে ফেলছেন। এরপরের ব্যাঙটা তার থেকে একটু ভালো দেখতে, আপনি সেটাকে খাওয়াটা আরো সহজ হবে। যখন আমরা কোনো একটা কাজ ফেলে রাখি তখন হয় কি পরের দিন কাজটা কিন্তু আর একটু বড় হয়ে যায়, সে কাজটা আপনাকে করতেই হবে। আবার ফেলে রাখেন, পরের দিন আরো বড় হয়ে যাবে। এই ধরনের ক্ষেত্রে যে কাজটা করা দরকার, আপনি যদি কঠিন কাজটা আগে করে ফেলেন, যেটা আগলি ফ্রগ, কুৎসিত ব্যাঙ, ওটাকে আগে খেয়ে ফেলে যেমন বাকিগুলো খাওয়াটা সোজা, ঠিক একইভাবে আপনি যদি কঠিন কাজটা আগে করে ফেলেন তাহলে কিন্তু সহজ কাজগুলো করাটা সহজ মনে হয়। ওই জন্য এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজটা আগে করেন, এবং সাধারণত দেখবেন যে কাজটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, যে কাজটার অগ্রাধিকার সবচেয়ে বেশি, সেই কাজটা সবচেয়ে বেশি কঠিন হয়। সেই কাজটা যদি আপনি আগে করে ফেলতে পারেন তাহলে বাকি কাজগুলো আপনার জন্য সহজ মনে হবে। এটা এই থিওরির নাম হচ্ছে ইট দ্যাট ফ্রগ। আচ্ছা, আর মাঝে মাঝে কোনো একটা কাজ যখন অ্যাকমপ্লিশ করে ফেলেন তখন নিজেকে গিফট দেন ছোটখাটো। গিফট মানে কি আপনি একটু ঘুমাবেন কিছুক্ষণ, গিফট মানে কি আপনি একটু ঘুরে আসবেন, গিফট মানে কি আপনি আপনার একটা ফ্রেন্ডকে ফোন করবেন, গিফট মানে কি আপনি নিজেকে একটা বই উপহার দেন, কিনে দেন। এটা হয় কি মানুষ খুব লোভী প্রাণী, কিন্তু মানুষ যদি নিজেকে গিফট দেয়, ছোটখাটো গিফট দেয়, তাহলে পরে কাজটা করার সময় গিফট পাওয়ার আশায় মানুষ কাজটা ভালো করে করতে পারে। আচ্ছা, এই গল্পটাতে আমি পরে আসছি, ইফতার পার্টির গল্প। একটা ব্যাপার খেয়াল করে দেখুন, পৃথিবীর 96% সম্পদ আয় করেন মাত্র 1% মানুষ। যারা বিসিএস দেন তাদের মধ্যে 1% ক্যান্ডিডেট ক্যাডার হয়। এটা কেন হয়? এর কিছু ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয় যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে ভাববেন না। বাকি 1% যে কয়েকটা ফ্যাক্টর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে সেটাকে কাজে লাগান। এটা একটু বলি, আপনি দেখবেন টোটাল পৃথিবীর যত ধন সম্পদ তার 96% আর্ন করে মাত্র 1% মানুষ। এবং খেয়াল করে দেখেন, এই 1% মানুষের থিঙ্কিং, এই 1% মানুষের অ্যাটিটিউড এবং এই 1% মানুষের কাজ করার ধরন বাকি 99% মানুষ থেকে ভিন্ন বলেই তারা সেটা আর্ন করে। ঠিক একইভাবে যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের মধ্যে হয়তো 1% ক্যান্ডিডেট ক্যাডার হয়, এবং যারা ক্যাডার হয় তাদের কাজ করার ধরন অনেকের চাইতে ডিফারেন্ট হয়। এটা আমি পরের স্লাইডগুলোতে ব্যাখ্যা করব। আচ্ছা, এখন আমি আমাদের ব্রেন কোন জিনিসগুলোকে রিসিভ করে, কোন জিনিসগুলোকে রিসিভ করে না সেটা নিয়ে একটু কথা বলি। কখনো খেয়াল করে দেখছেন আমাদের মাথায় যখন কোনো একটা গান ঢোকে, সেই গানটা কিন্তু মাথায় বাজতেই থাকে। সেই গানটা যে ভালো গান হবে এমন কোনো কথা নাই। ধরেন, ফান করে বলছি, আপনার মাথায় একটা গান ঢুকছে যে পোলা তো নয় যেন আগুনের গোলা, দেখবেন ওই গানটাই মাথায় ঘুরতেছে। এমন গান মাথায় ঘুরে যে গানগুলো আপনি প্রকাশ্যে গাইতে লজ্জা পাবেন, কিন্তু এটা আপনার মাথায় ঘুরতেছে। এরকম হয় না অনেক সময়? আমার খুব আজে বাজে গান মাথায় ঘুরতে থাকে যেগুলো আমি হয়তো বা গাইতে লজ্জা পাবো। আচ্ছা, এটা কেন হয়? যখন আমাদের মাথায় কোনো একটা গান ঢুকে তখন আমাদের ব্রেন কখনোই ডিফারেন্সিয়েট করতে পারে না এই গানটা কি ভালো গান নাকি খারাপ গান। ভালো গান ঢুকলে ভালো গান বাজবে, খারাপ গান ঢুকলে খারাপ গান বাজবে। এই কারণে আপনি যে সিগন্যালটা রিসিভ করছেন, আপনার ব্রেন যে সিগন্যালটা রিসিভ করছে, এটার বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। কয়েকটা এক্সাম্পল দিই। আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন, যাওয়ার আগে আপনি বারবারই ভাবছেন আমি আজকে লেট করবো না, দেখা গেছে কি লেট হয়ে গেছে। এটা কারণটা হচ্ছে আপনি আপনার ব্রেনকে বলছেন আমি আজকে লেট করবো না। ব্রেন সাধারণত নেগেটিভ কথাগুলোকে রিসিভ করতে পারে না। এটা আমার কথা না, গবেষণা করে বের করা হয়েছে। ব্রেন সাধারণত নেগেটিভ ওয়ার্ডগুলোকে রিসিভ করতে পারে না। আপনি যদি আমি আজকে দেরি করবো না এই কথাটা না বলে বলতেন আমি আজকে ঠিক সময়ে পৌঁছাবো, এটা বেশি কাজ করে। আপনি চুল কাটাতে গেলেন সেলুনে, আপনি মনে মনে ভাবছেন আজকে আমার চুল কাটানোটা বাজে হবে না, দেখা গেছে কি বাজে হয়ে গেছে। এটার কারণটা হচ্ছে ব্রেন নেগেটিভ ওয়ার্ডগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারে না। ঠিক একইভাবে ব্রেন যেমন নেগেটিভ গানগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারে না, ঠিক একইভাবে ব্রেন নেগেটিভ ওয়ার্ডগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারে না। এবং আপনি যখন পজিটিভ কোনো একটা জিনিস নিয়ে ভাববেন,
ইতিবাচক কোন একটা জিনিস নিয়ে ভাববেন, আর 10টা ইতিবাচক ভাবনা এসে জড়ো হবে। এটাকে বলা হয় লাইক অ্যাট্রাক্টস লাইক। রোন্ডা ব্রায়ানের লেখা একটা বই আছে দ্য সিক্রেট, ওখান থেকে নিয়েছি আমি এই জিনিসটা। খেয়াল করে দেখছেন ফেসবুকে যারা লাইক বেশি পায় ওরা লাইক বেশি পেতেই থাকে, এবং আপনি যতই ভালো লেখেন না কেন আপনার লেখায় কেউ লাইক দেয় না। একটা লাইক অনেকগুলো লাইককে টেনে নিয়ে আসে। ঠিক একইভাবে একটা ভালো চিন্তা 10টা ভালো চিন্তাকে টেনে নিয়ে আসে, ঠিক একইভাবে একটা খারাপ চিন্তা 10টা খারাপ চিন্তাকে টেনে নিয়ে আসে। আচ্ছা, কাজের পরিবেশ নিজেই সৃষ্টি করেন। হুমায়ুন আহমেদ এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাহরণ। হুমায়ুন আহমেদ ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি পড়াতেন, তো উনি মাঝে মাঝে বিভিন্ন কলেজে কি বলে এদেরকে এক্সটার্নাল হয়ে দায়িত্ব পালন করতে যেতেন বিভিন্ন কলেজে। উনি একবার ময়মনসিং গেছেন, ময়মনসিং গিয়ে ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেই জায়গাটা ছিল খুব গরম, মশা মাছিতে পূর্ণ, তো ওনার রাত্রে ঘুমাচ্ছিল না। তুমি কি করবেন, ওনার তো ঘুমাতেই হবে, আবার মশার কামড়ে ঘুমানোও যাচ্ছে না। তখন উনি মনে মনে কল্পনা করলেন, ওনার একটা নদী আছে না, জানেন তো নাম, ময়ূরাক্ষী নদী। তখন উনি ময়ূরাক্ষী নদী কল্পনা করলেন, এবং উনি কল্পনা করলেন উনি ময়ূরাক্ষীর তীরে বসে আছেন, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, এবং উনি একটা সময় ঘুমিয়ে পড়লেন। অর্থাৎ আপনার যদি কাজের পরিবেশ না থাকে, সেই কাজের পরিবেশটাকে নিজেই কল্পনা করে নেন। আপনি দেখবেন আপনার অনেক ফ্রেন্ড, আপনি হয়তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করতে পারেন, আপনার অনেক ফ্রেন্ড হয়তো বা ঘরে একটাই রুম, ওখানে রান্না হয়, ওখানে সবাই থাকে, তার রেজাল্ট আপনার চেয়ে ভালো। কখনো কি জিজ্ঞেস করে দেখছেন সে কিভাবে পড়াশোনা করে? সে একটা সময় সিচুয়েশনটাকে মেনে নিতে শুরু করে এবং এটা বুঝতে শুরু করে ওর ফোকাসটা কোন দিকে। আপনার ফোকাসটা যেদিকে সেদিকে দেন, আশেপাশের জিনিসগুলোতে ফোকাস একটু কমাই দেন। আচ্ছা, স্টপ কমপ্লেনিং দ্য ওয়ার্ল্ড ইজ নট ফেয়ার। ইয়েস, আমরা সবাই বলি না যে দুনিয়াটা ভাই ফেয়ার না রে ভাই, দুনিয়াটা ভালো না। এখানে বিল গেটসের একটা কথা আছে, বিল গেটস বলে মানতেছি ভাই দুনিয়াটা ভালো না, দুনিয়াটা ফেয়ার না, কিন্তু ভাই দুনিয়াটা তোমার অনেক আগেই জন্ম নিচ্ছে এবং দুনিয়াটার বয়স তোমার চাইতে বেশি, এবং এই দুনিয়াটা তোমার চাইতে অনেক ভালো ভালো লোককে অ্যাকোমোডেট করছে। তুমি যদি দুনিয়াতে যদি মনে করো যে চেঞ্জ করা দরকার, তুমি নিজে ওখান থেকে সরে যাও। আপনার হাতে দুইটা ওয়ে আছে, হয় আপনার 4-5টার সঙ্গে আপনি নিজেকে অ্যাডপ্ট করবেন অথবা সরে যাবেন, আর কোনো ওয়ে নাই। আচ্ছা, দুইটা কাজ, দুইটা ছোট জিনিস ধরতে 2 হাত লাগে, একটা বড় জিনিস ধরতেও 2 হাত লাগে। ছোট ছোট সুযোগগুলো ছাড়তে না পারলে বড় সুযোগগুলো ছাড়তে হয়, এটা একটু বলি। ধরেন আপনি অনেকগুলো কাজ নিয়ে আছেন, আপনি টিউশনি করেন, আপনার একটা ছোট একটা অন্য একটা কাজও আপনি করেন, এগুলো ছোটখাটো কাজ, আপনি এগুলো ছাড়তে পারতেছেন না। আপনি এক হাতে টিউশনি ধরে আছেন আর এক হাতে হয়তো ছোট কাজটা ধরে আছেন। তো বিসিএস হচ্ছে একটা বড় জিনিস। এখন একটা বড় জিনিস ধরতেও 2 হাত লাগে, আবার দুইটা ছোটখাটো জিনিস ধরতেও 2 হাত লাগে। অনেক সময় বড় জিনিসটাকে ধরার জন্য ছোট জিনিসগুলোকে ছেড়ে দিতে হয়, ছাড়তে না পারলে আপনি বড় জিনিস ধরতে পারবেন না, এটাই বললাম। আচ্ছা, লিভ টু লিভ, এই থিওরির নাম দিচ্ছি আমি লিভ টু লিভ। লিভ মানে ছেড়ে দেওয়া, কেন? বাঁচার জন্য। একটা কাজ করার সময় গাড়ির হেডলাইট থিওরি ফলো করুন। হেডলাইট থিওরি জিনিসটা কি? আমরা যখন গাড়ি চালাই তখন দেখবেন গাড়ির হেডলাইটটা সামনে 200 ফিট পর্যন্ত আলোকিত করে। যদি আপনি পুরো রাস্তাটা দেখেন, এখান থেকে আপনি যাবেন ধরেন অনেক দূরে একটা জায়গায় যাবেন, আপনি যদি ফুল রাস্তাটা দেখেন তখন আপনি দেখবেন ওখানে একটা ছিনতাইকারী দাঁড়ায় আছে, ওখানে একটা বড় একটা বাধা আছে, অনেক কিছু আপনি দেখলেন, তখন কিন্তু আপনার গাড়ি ড্রাইভ করতে ইচ্ছা করবে না। কিন্তু আপনি যদি গাড়িটা ড্রাইভ করে যান তখন ওই হেডলাইট যে 200 ফিট পর্যন্ত আলোকিত করে, ওই 200 ফিট পর্যন্ত আপনি দেখলেন যে ওখানে কোনো ঝামেলা নেই, আপনি পার হলেন, শেষ। পরে 200 ফিট আবার দেখলেন, পার হলেন। যদি যখন বিসিএস এর জন্য পড়াশোনা করবেন তখন অনেক দূর পর্যন্ত দেখার দরকার নাই, আপনি শুধু মাথায় রাখেন এই মুহূর্তে আপনার কি করা উচিত, এই মুহূর্তে আপনার কি করা। চাকরি পাওয়ার পর কি হবে এটা নিয়ে অনেকে ভাবে, এটা খুবই রং একটা আইডিয়া। চাকরি আগে পেতে হবে তো ভাই, এরপর চাকরি পাওয়ার পরে ভাববেন। ওই জন্য প্রিপারেশন নেওয়ার সময় সবসময় সামনে যেটা আছে, গাড়ির হেডলাইট যেমন সামনে 200 ফিট পর্যন্ত আলোকিত করে, অতটুকুই আপনি দেখেন, অতটুকু আগে পাড়ি দেন, অতটুকু পাড়ি দিলে পরে 200 ফিট নিয়ে কাজ করেন। একসঙ্গে পুরোটা নিয়ে কাজ করতে গেলে মানুষের মধ্যে হতাশা চলে আসে, ভয় চলে আসে, কাজ করার ইচ্ছা এবং আগ্রহ দুটাই কমে যায়। আচ্ছা, স্ত্রীরা যে কাজকে ফলো করে এটা একটু বলি। আপনি দেখবেন, আমি একটু আগে বলছিলাম যে যারা অ্যাপ্রিশিয়েট করে তাদের সঙ্গে বেশি বেশি মিশেন। আচ্ছা, দেখবেন ওয়াইফরা যে কাজগুলোকে ভালো বলে, হাজব্যান্ডরা সেই কাজগুলো বেশি বেশি করে, এটা কিন্তু সত্যি কথা। এবং যখন আপনি আপনার ওয়াইফকে যদি কোনোদিন একবার বলেন তোমার এই জিনিসটা তুমি পুডিং খুব ভালো বানাতে পারো, এরপর দেখেন আপনাকে পুডিং খাওয়াই মেরে ফেলবে আপনাকে। অর্থাৎ যে কাজটা মানুষ ভালো বলে স্ত্রী বা স্বামী, সেটাকে মানুষ বেশি বেশি করে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাদের বলি যারা আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে পারে না তাদের থেকে দূরে থাকেন। আপনি বলতে পারেন যে ভাই অ্যাপ্রিশিয়েট করতে পারে না, নিজের দোষগুলো ধরাই দিলেও তো নিজের জন্য ভালো হয়। এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে
আমি কিন্তু সবগুলো ভুল কাজ করি না, আমি অনেকগুলো ঠিক কাজও করি। যে লোকটা আমার ঠিক কাজের প্রশংসা করতে পারে না, তার আমার ভুল কাজের নিন্দা করার কোনো অধিকার নেই। এটা হচ্ছে আমার থেকে। আমি কখনোই এই ধরনের লোকের পাশাপাশি থাকি না, যারা আমার ভালো সময়ে পাশে থাকে না, খারাপ সময়ে এসে পিঞ্চ মারার জন্য এসে উপস্থিত হয়। তাদের থেকে দূরে থাকেন। ওই যে বলে না, শাসন করা তারাই সাজে সোহাগ করে, যে আমি এই থিওরিতে বিশ্বাসী। আচ্ছা, একজন নোবডির গল্প, আমার নিজের কিছু গল্প বলি। এখানে যারা আছেন, যারা এখনো ক্যারিয়ার শুরুই করেননি, তারা কি সত্যিই পিছিয়ে আছেন? পিছিয়ে থাকা কাকে বলে? আমার শুরু যেভাবে, আচ্ছা পিছিয়ে থাকা কাকে বলে বলি। যদি পিছিয়ে থাকা মানে এমন হয় যে ক্যারিয়ার খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, মানে এগিয়ে থাকা যদি এটা হয় যে ক্যারিয়ার খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, তবে আমি আপনাদের বলি, আমি আপনাদের অনেকের চাইতে অনেক বেশি পিছিয়ে থাকা মানুষ। আমি আমার বন্ধুদের চাইতে চাকরি করা শুরু করেছিলাম 4.5 বছর পর। আমার বন্ধু বান্ধব আমার চেয়ে 4.5 বছর আগে চাকরি করা শুরু করেছিল। আচ্ছা, বারবার জীবনের মোড় বদলানো, সিদ্ধান্তহীনতার গল্প, দেরি হয়ে যাচ্ছে এটা বোঝার মতো সময় সবসময় হাতে থাকে। আমি আমার লাইফে অনেকগুলো কাজ করতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়ে জায়গায় আসছি। আমার প্রথম দিকে ইচ্ছে ছিল আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করব। আমি পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্সে, এবং কম্পিউটার সায়েন্স পড়তে গিয়ে আমার কখনোই সেটা ভালো লাগে না, এবং আমি যার কারণে পড়াশোনা করি নাই। যেহেতু আমার কম্পিউটার সায়েন্স ভালো লাগে নাই, আমার কখনোই ইচ্ছা ছিল না আমি ইঞ্জিনিয়ার হব না। আমি খুব হ্যাপি যে দিনের শেষে আমি ইঞ্জিনিয়ার না। আমি ব্যবসা করা শুরু করেছিলাম, বিজনেস করতাম। আমি ভাবছিলাম যে বিজনেসম্যান হব, সেখান থেকেও সরে আসছি। এইভাবে করে অনেকবার সিদ্ধান্ত চেঞ্জ করছি। আপনি যদি অনেকবার সিদ্ধান্ত চেঞ্জ করেন, তাহলে আপনি যে একদম হারিয়ে গেলেন, নট দ্যাট। তবে সিদ্ধান্ত বারবার চেঞ্জ করা ঠিক হচ্ছে না, এটা বোঝার জন্য যে সময়টা, যেমন 30 ইয়ার্স, এটা একটা এজ লিমিট আছে। আপনি 30 ইয়ার্সের আগে জিনিসটা বুঝতে হবে যে আমার এখন এই সিদ্ধান্তটা নেওয়া দরকার, এটা একটু বুঝতে হবে। আচ্ছা, আমার নিজের কোনো এম ইন লাইফ ছিল না। এম ইন লাইফ বলে না, জীবনের লক্ষ্য, তোমার জীবনে তুমি কি করতে চাও। আমি কখনোই কোনো এম ইন লাইফ নিয়ে অগ্রসর হতে পারি না। এম ইন লাইফ শুধু এক জায়গাতেই ছিল, আমার পরীক্ষার খাতায় লিখতাম যে আমি ডক্টর হতে চাই, কারণ টাইপ বইগুলোতে ডক্টর ছাড়া অন্য কিছু দেওয়া থাকে না, ওই জন্য ডক্টর হতে চাই লিখতাম। কিন্তু আসলে আমি অনেক বেশি প্ল্যান করতে পারি না। আমাকে আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করছিল, সিনিয়র ফ্রেন্ড, যে ভাই আপনি তো অনেক ভালো চাকরি করতেছেন হাবিজাবি, আপনার আসলে লাইফ এবং ক্যারিয়ার নিয়ে আগামী 10 বছরের প্ল্যানটা একটু আমাকে বলেন। তখন আমি আনসার দিই, আমি আমার লাইফে কখনো 10 মিনিটের প্ল্যান করে কিছু করতে পারি না। 10 বছরের প্ল্যান তো অনেক দিনের হিসাব, এটা আমি কেন করি না? এই জন্যই করি না। আমরা সবাই 10 বছরের প্ল্যান করে বসে থাকি, কিন্তু আপনি কি জানেন যে পরের 10 সেকেন্ড আপনি বেঁচে থাকবেন কিনা? আসলে জানেন না, আমরা কেউ জানি না। এই জন্য আমি মনে করি আমি যে মুহূর্তে বেঁচে আছি সেই মুহূর্তটা সবচেয়ে ভালোভাবে যেভাবে বাঁচা যায় সেভাবে বাঁচলে পরের ওয়েটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। ওই জন্য আমি মুহূর্তের দুনিয়ায় বেঁচে থাকা পছন্দ করি। আপনি যখন বেঁচে আছেন, আপনি ঘুমানোর আগে যেন আপনাকে টেনশন নিয়ে ঘুমাতে না হয় যে কালকের দিনটা কি হবে। ওইটুকু যদি আপনার সংস্থান থাকে, এনাফ। আচ্ছা, আমি আমার নিজের লাইফের স্টোরিটাকে রবার্ট ফ্রস্টের একটা কবিতা দিয়ে ব্যাখ্যা করি। Two roads diverged in a woods, and I took the one less traveled by, and that has made all the difference. আমি যদি ধরে নিই এটা একটা রাস্তা, আমি চুয়েট থেকে পড়াশোনা করার পর আমার বন্ধু বান্ধব সবাই গেছে ডান দিকের রাস্তায়, খেয়াল করেন, আর আমি গেছি বাম দিকের রাস্তায়। অর্থাৎ যে রাস্তাটা একটু সবাই কম গেছে, আমি সেই রাস্তাটা ফলো করেছি, এবং সেই ফলো করার কারণেই আজকের অবস্থানে আমি দাঁড়িয়ে আছি। আর কোনো সূত্র নাই, আর কোনো থিওরি নাই, কোনো কিছু নাই। পরেতে আসে, ক্যারিয়ার কি? ভালো ক্যারিয়ার বলতে কি বোঝায়? ভালো ক্যারিয়ার, আমি যেটা মনে করি, একটা ভালো ক্যারিয়ারের 3টে জিনিস থাকে। নাম্বার 1, সোশ্যাল রিকগনিশন, সামাজিক স্বীকৃতি। কেউ যেন আপনাকে না বলে যে কি কাজ করতেছে কোনো ধরনের ঠিক নাই, সবাই যেন রেসপেক্ট করে। নাম্বার 2, সলভেন্সি, আপনার সচ্ছলতা থাকতে হবে। কতটুকু সলভেন্সি? যাতে আপনাকে রাত্রে ঘুমানোর আগে চিন্তা করতে না হয় যে কালকে দিনটাতে কি হবে, ওইটুকু সলভেন্সি আপনার থাকতে হবে। নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে টাইম টু আর্ন ইউর ইনকাম ইন ইউর ওন ওয়ে। অর্থাৎ আপনি যেভাবে চাইছেন সেভাবে যদি আপনি আপনার আয়টাকে খরচ করতে পারেন, সেই ক্যারিয়ারটা হচ্ছে ভালো ক্যারিয়ার। আমার এক বন্ধু এরিকসনে জব করতো, পরে সে এরিকসনের চাকরি ছেড়ে বুয়েটে জয়েন করেছিল টিচার হিসাবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, দোস্ত তুই এরিকসন অনেক বেতন পেলি, তুই এটা ছাড়লি কেন? তখন আমাকে আনসারটা দেয় এভাবে করে যে, দোস্ত এরিকসন আমাকে অনেক বেতন দিত, কিন্তু সেই বেতনটা খরচ করার মধ্যে সময় দিত না, এই কারণে আমি এরিকসন চাকরিটা ছেড়ে দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে ক্যারিয়ারে এটাও খুব দরকার। আপনি ক্যারিয়ারটা ডিসাইড করার আগে এটা একটু মাথায় রাখতে পারেন। একটা সময় গিয়ে আপনার কাছে বিরক্ত লাগবে, আপনার নিজের লাইফটাকে এনজয় করতে ইচ্ছে করবে। আচ্ছা, অনেক প্রাচুর্যের মধ্যে দীর্ঘশ্বাস নিয়ে অনেক দিন বাঁচার চাইতে আফসোস ছাড়া ছোট্ট একটা জীবন কাটানো অনেক ভালো।
হ্যাঁ, সবাই যেভাবে করে ইঁদুরের মতো ইঁদুর দৌড় জিততে দৌড়ায়, আপনিও সেভাবে করে দৌড়াতে পারেন। আচ্ছা, র্যাট রেস তো বলছেন, র্যাট রেস ইঁদুর দৌড়, আপনিও চাইলে র্যাট রেসে অংশগ্রহণ করতে পারেন। হ্যাঁ, দৌড়াচ্ছেন একটা জিনিস অ্যাচিভ করার জন্য। সবাই যেভাবে দৌড়ায় আপনি একইভাবে দৌড়াচ্ছেন। র্যাট রেস ভালো জিনিস, কিন্তু র্যাট রেসের সমস্যা আছে দুইটা। নাম্বার 1, র্যাট রেস কখনোই শেষ হয় না। আপনি একটা অ্যাচিভমেন্ট হওয়ার পর আরেকটা অ্যাচিভমেন্টের জন্য আবার দৌড়াতে শুরু করবেন। নাম্বার 2, সবচেয়ে বড় সমস্যা, আপনি যদি কখনো র্যাট রেসে জিতেও যান, দিনের শেষে আপনি র্যাট হয়ে গেছেন, হিউম্যান বিং আর নাই, আপনি মানুষ থেকে ইঁদুর হয়ে গেছেন। এটা একটা বড় সমস্যা। আচ্ছা, তো চাকরি থেকে মানুষ আসলে কি পায়? আমি আমার এক অফিসের গল্প বলি। আমি এক অফিসের দায়িত্ব নেওয়ার পর ওখানে মেঝে পরিষ্কার করতে একটা লোক, ক্লিনার মেঝে পরিষ্কার করতে। তো আমি অফিসের প্রথম দিন ওনাকে বললাম, আমি ধরে নিচ্ছি ওর নাম রহিম, ধরে নিচ্ছি যে রহিম আপনি ঠিক মতো মেঝেটা একটু পরিষ্কার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিশ্বাস করেন, ওই লোকটা মাথা নিচু করে মেঝে পরিষ্কার করতেছিল, সে চট করে দাঁড়ায় গেছে ওখানে। তারাই বলছে কি স্যার আপনি আমাকে এই কথা বললেন কেন? স্যার আমি স্যার গত 20 বছর ধরে মেঝে পরিষ্কার করি, আমাকে তো কখনোই কেউ এইভাবে বলে নাই স্যার, আমি কি মেঝে পরিষ্কার করছেন আমার? মানে আমি আপনাকে সেটা বলি নাই, আপনি আপনাকে কাজটা ঠিক মতো করতে বলতেছি। তখনও বলছে স্যার আমি অনেক বড় বড় স্যারের সাথে কাজ করছি, কখনোই আমার কাজ নিয়ে আমাকে কখনো কিছু বলতে পারে নাই স্যার, আমি মেঝে পরিষ্কার করতে পছন্দ করি এবং এই কাজটা আমার ভালো লাগে স্যার, মজা হয়। এটাই হচ্ছে সাকসেস। ওই জন্য বলছি, ভালো চাকরি বলে কোনো কিছু নাই। আপনি যে কাজটা করছেন, যদি সেই কাজটাতে আপনি হ্যাপিনেস খুঁজতে পারেন, পিস খুঁজতে পারেন, সেই কাজটা সাকসেস খুঁজতে পারেন, তাহলেই আপনি সাকসেসফুল। আচ্ছা, তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, একটা তিব্বতের একটা প্রভাব আছে, বৌদ্ধ সন্ন্যাসীর একটা কথা বলে যে ইউ ক্যান নেভার নো হোয়াট কামস নেক্সট, টুমরো অর ইউর নেক্সট লাইফ। এর মানে হচ্ছে আমরা অনেক দিনের প্ল্যান করে আগাই, এটা করব সেটা করব, কিন্তু আমরা কিন্তু কখনো জানি না আমাদের জীবনে কোন জিনিসটা আগে আসবে, আগামী দিনটা আগে আসবে নাকি আগামী জীবনটা আগে আসবে, এটা আমরা কিন্তু কখনোই জানি না। কিন্তু আমরা বিশাল প্ল্যান করে অগ্রসর হই, আমার এই ফিলোসফিটা খুব ভালো লাগে। আচ্ছা, ক্যারিয়ার এবং ফ্যামিলি। ক্যারিয়ার যারা এখন শুরু করেন নাই তারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ফ্যামিলির কথা। আমি ফ্যামিলি নিয়ে একটা গল্প বলি। আমি এটাও বলে দেওয়া হলো যে মার্বেল পাথরগুলো অবশ্যই রাখতে হবে, আর নুড়ি পাথরগুলো কম্পালসারি না। আপনি সেই কাঁচের জারে এটা ভর্তি করতে পারেন দুইভাবে। নাম্বার 1, আপনি প্রথমে বালিগুলো রেখে দেন, প্রথমে কাঁচের বয়ামে মার্বেলগুলো রেখে দিলেন, এরপর বালিগুলো ছাড়লেন। দেখেন মার্বেলগুলো ফাঁক দিয়ে বালিগুলো আস্তে করে সবগুলো পড়ে গেল, রাইট? আচ্ছা।